শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা গুণগত রসায়ন চ্যাপ্টারের শেষ অংশ নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে বর্ণালী মিতি। তো ভাইয়া তোমাদেরকে আগেই গুণগত রসায়নের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করেছি। দ্রাব্যতা গুণফল নিয়ে একটা বিশাল লেকচার দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে গ্রুপ রসায়ন নিয়ে আলোচনা করা হয়েছে, তারপর ক্রোমাটোগ্রাফি নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে যে শেষ টপিকটা আলোচনা করছি সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং এবং একটা খুবই মডার্ন একটা বিষয়, সেটা হচ্ছে বর্ণালী মিতি। এবং তোমাদের কাছে এটা বিষয়টা নতুন, এবং যে ব্যাপারটা হচ্ছে নতুন সিলেবাসে এখানে তোমাদের প্রথম পত্রে রসায়ন প্রথম পত্রে বর্ণালী বিষয় কিছু আলোচনা আছে গুণগত রসায়ন চ্যাপ্টারে, এবং রসায়ন দ্বিতীয় পত্রে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি রসায়ন দ্বিতীয় পত্রে কিছু আলোচনা আছে, সেটা হচ্ছে তোমাদের জৈব রসায়ন চ্যাপ্টারে। অর্থাৎ এই বিষয়টা তোমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুই অংশেই কাজে লাগবে। এখন দুই পত্রে আসলে দুইভাবে ব্যাপারটা এক্সপ্লেইন করা হয়েছে। এখানে কিছু অ্যাপ্লিকেশন, প্রথম পত্রের গুণগত রসায়ন চ্যাপ্টারে কিছু অ্যাপ্লিকেশন দেখানো হয়েছে। সেই অ্যাপ্লিকেশনগুলো কী কী, কীভাবে ইউভি রশ্মির সাহায্যে জাল নোট শনাক্ত করা যায়, এমআরআই স্ক্যান কীভাবে কাজ করে, আইআর রশ্মির ব্যবহার। তা আসলে এগুলো মূলত ব্যবহার বা অ্যাপ্লিকেশন ভিত্তিক কাজ, কিন্তু কোনো ফান্ডামেন্টাল বিষয় নিয়ে তেমন ডিটেলস আলোচনা নাই। এটা হলো প্রথম ব্যাপার। আর দ্বিতীয় পত্রেও একই জিনিস, যে কিছু অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, যে কিছু জৈব যৌগিক শনাক্তকরণের ক্ষেত্রে এই বর্ণালী মিতি কীভাবে কাজ করে সেটাই বলা হয়েছে, এবং কিছু হয়তো থিওরিটিক্যাল ওখানে একটু আলোচনা আছে। তো আমার মনে হয়েছে বিষয়টা তোমাদের কাছে একদমই নতুন, এবং যেসব বিষয়ের অ্যাপ্লিকেশন বা প্রয়োগ এখানে দেখানো হয়েছে এগুলো অ্যাডভান্স লেভেলের, বা এগুলো রিসেন্ট মডার্ন সময়ে এটা তৈরি হচ্ছে বা প্রয়োগ করা হচ্ছে। তো সেগুলো বুঝতে গেলে তোমাদের কিছু ফান্ডামেন্টাল মৌলিক বিষয় সম্পর্কে ধারণা থাকা দরকার এই বর্ণালী মিতি সম্পর্কে। তাই আমি আজকে মূলত বর্ণালী মিতির কিছু বেসিক কথাবার্তা বলবো। হ্যাঁ, তো এখন সেটা বলার শুরুতে আমি বলে রাখি যে বর্ণালী মিতিকে আমরা কি কি নামে চিনি। এখানে আমরা অনেক নতুন টার্ম চলে আসবে, সো আমি একদম লো লেভেল থেকে ব্যাপারটা বোঝানো তোমাদের চেষ্টা করবো। তো দেখো, বর্ণালী মিতিকে আমরা ইংরেজিতে বলতে পারি তিনটা নাম এটা প্রচলিত আছে। একটা হচ্ছে স্পেকট্রোমেট্রি, একটা হচ্ছে স্পেকট্রোফটোমেট্রি, আর একটা হচ্ছে স্পেকট্রোস্কোপি। সো বর্ণালী মিতি ইংরেজিতে স্পেকট্রোস্কোপি নামে মূলত বেশি পরিচিত হয়, যদিও তিনটা নাম আছে, বাট স্পেকট্রোস্কোপি নামেই মূলত এটা পরিচিত হয় বা পরিচিতি লাভ করেছে। তো এখন দেখো যে শব্দটা থেকে আমরা কি বুঝতে পারি। হ্যাঁ, শব্দ থেকে আমরা বুঝতে পারি, দেখো স্পেকট্রোস্কোপি শব্দটা আসছে দুইটা শব্দ থেকে। অর্থাৎ এই শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, আমরা যদি এই স্পেকট্রোস্কোপি শব্দটাকে বিশ্লেষণ করি, তাহলে দেখো দেখতে পাচ্ছি যে স্পেকট্রো শব্দটা এসছে স্পেকট্রাম থেকে, আর স্কোপি শব্দটা আসছে স্কোপ থেকে। ওকে, এবং প্রত্যেকটারই গ্রিক ভাষার অরিজিন, অর্থাৎ গ্রিক ভাষার অরিজিন থেকে আসছে। এবং স্পেকট্রাম মানে হচ্ছে অ্যাপিয়ারেন্স মানে কোনো কিছুর প্রকাশ হওয়া, আর স্কোপ শব্দের গ্রিক অরিজিন অর্থ হচ্ছে টু সি, মানে অবজার্ভ করা। তাহলে আমরা কি বুঝতে পারছি, দেখো যে আমি যদি প্রথম শব্দটাকে ধরি স্পেকট্রাম, বা স্পেকট্রামের বাংলা হচ্ছে বর্ণালী, অর্থাৎ বর্ণালী মিতি হচ্ছে বর্ণালীকে দেখা, অর্থাৎ বর্ণালীর যে অ্যাপিয়ারেন্স, অর্থাৎ বর্ণালীর যে একটা বিষয় যেটা তো আমাদের চোখের সামনে প্রকাশিত হবে, এবং যা প্রকাশিত হবে সেটা আমরা অবজার্ভ করবো, ভিউ করবো, দেখবো। তো অর্থাৎ স্পেকট্রোস্কোপি মানে হচ্ছে একটা বিষয় যেখানে আমরা বর্ণালীকে দেখি, তাই না? এবং বর্ণালীর সবচেয়ে ভালো উদাহরণ কি? রংধনু। তোমরা জানো যে রংধনু যখন সৃষ্টি হয়, সাতটা রং কিন্তু বিশ্লিষ্ট হয়ে আমরা কিন্তু আকাশে দেখতে পাই, তাই না? অর্থাৎ এই রংধনুটাই হচ্ছে আমাদের একটা প্রাকৃতিক বর্ণালী, যেটা আমরা দেখি। সো বর্ণালীটা হচ্ছে স্পেকট্রাম, আর স্কোপ মানে হচ্ছে এটাকে দেখার একটা বিষয়। সো অর্থাৎ স্পেকট্রোস্কোপি মানে হচ্ছে বর্ণালী দেখার বিষয়। এখন মজার ব্যাপার হচ্ছে যে প্রকৃতি যে বৃষ্টির যে পানি সেটা লাইট স্ক্যাটার করে, তখন বর্ণালী সৃষ্টি হচ্ছে। তো সেখানে ন্যাচার, এখানে প্রকৃতি, সেখানে সবকিছু মেকানিজম কাজ করছে, এবং আমরা হচ্ছে সেটাকে শুধু অবজার্ভ করছি। বাট আমরা যদি এটাকে নিজেরা তৈরি করতে চাই, আর্টিফিশিয়ালি যদি আমরা দেখতে চাই, আমাদের বুদ্ধি দ্বারা, আমাদের নলেজ দ্বারা, আমাদের ইঞ্জিনিয়ারিং দ্বারা, কৌশল দ্বারা যদি আমি বুঝতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে নিজস্ব একটা যন্ত্র তৈরি করে নিতে হবে, যার সাহায্যে আমরা বর্ণালী তৈরি করতে পারি। কথা ঠিক আছে? অর্থাৎ নেচার একভাবে বর্ণালী তৈরি করে, তো নেচারের বিকল্প হিসেবে আমরা কি করি, একটা যন্ত্র বানিয়ে নিই, যে যন্ত্র আমাদেরকে বর্ণালী দেখতে সহায়তা করে। তো এই জন্য বর্ণালী মিতিতে সবসময় যে মূল ইন্টিগ্রাল পার্ট, সবচেয়ে মূলত যে কয়েকটা বিষয় ইম্পর্টেন্ট, তার মধ্যে একটা হচ্ছে এই পাশে দেখতে পাচ্ছ স্পেকট্রোস্কোপ বা স্পেকট্রোফটোমিটার, অর্থাৎ বর্ণালী মাপক যন্ত্র। ঠিক আছে, বর্ণালী মাপক যন্ত্র। তো দেখো যে এই বর্ণালী মিতির ক্ষেত্রে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মূল যে বিষয়টা, মূল যে কম্পোনেন্ট, তার প্রথম ব্যাপারটা হচ্ছে কি? স্পেকট্রোস্কোপ বা স্পেকট্রোফটোমিটার। এটা একবার বাংলায় বলি স্পেকট্রোস্কোপ যন্ত্র বা বর্ণালী মাপক যন্ত্র, অর্থাৎ যে যন্ত্রটা আমাকে বর্ণালী দেখতে সহায়তা করবে। আমি আগেও বলেছি যে নেচার, প্রকৃতি নিজেই বর্ণালী মাপক যন্ত্রের নয় মেকানিজমে কাজ করে, যার ফলে আমরা রংধনু দেখি আকাশে, তাই না? তো সেটা আমাদেরকে আর্টিফিশিয়ালি ইঞ্জিনিয়ারিং করে তৈরি করে নিতে হবে,
এটা হচ্ছে আমাদের স্পেকট্রোস্কোপ অর স্পেকট্রোফটোমিটার, দুইটা নামে এটা পরিচিত। এন্ড ফাইনালি সেটা কি ইম্পর্টেন্ট স্পেকট্রাম, বর্ণালী, যে জিনিসটা আমরা দেখি। আর থার্ড পার্ট হচ্ছে লাইট, যেটা আমার মূল কম্পোনেন্ট, অর্থাৎ বস্তু আর লাইটের মধ্যে যে ঘটনাটা ঘটবে তার ফলেই বর্ণালীটা সৃষ্টি হবে। অর্থাৎ বর্ণালী সৃষ্টির কারণের মধ্যে একটা মূল ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে লাইট। অর্থাৎ আমাদের এখানে লাইট হচ্ছে একটা অপারেটর, যে কোনো বস্তুর উপর অপারেট করবে। বর্ণালী যন্ত্র হচ্ছে একটা ব্যবস্থা যে সেটাকে একটা সুন্দর গ্রাফিক্যাল ওয়েতে প্রেজেন্ট করবে, আর সেই আলটিমেট গ্রাফটা হচ্ছে প্রেজেন্টেশনের ফলাফল হচ্ছে স্পেকট্রাম। সো এই তিনটা বিষয় ছাড়া আসলে আমরা কোনো কিছুর বর্ণালী বা দেখতে পারি না, তখন স্পেকট্রোস্কোপিও থাকবে না। সো অর্থাৎ স্পেকট্রোস্কোপি বা বর্ণালী মিতিতে মূলত আমাদের এই তিনটা বিষয় খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ এটার মূল কাজ করতেছে স্পেকট্রোফটোমিটার, যে ফলাফল দিচ্ছে স্পেকট্রাম, আর যে কারণে ফলাফল আসে সেটা কি লাইট। ওকে, সো এখন দেখো এই লাইটকে আমরা মূলত জানি ইএমআর, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তড়িৎচুম্বকীয় বিকিরণ হিসেবে। তো সেটা নিয়ে আমরা আলোচনা একটু পরে করব, বাট আমরা আগে বুঝাই যে বর্ণালী মিতিটাকে আমরা কিভাবে ডিফাইন করব বা কিভাবে আন্ডারস্ট্যান্ড করব, কোনটা বর্ণালী মিতি আর কোনটা বর্ণালী মিতি নয়। অর্থাৎ যখন বস্তুর উপর আলো আপতিত হয়, লাইট যখন আপতিত হয়, তখন আসলে কি কি বিষয় ঘটতে পারে, কি কি প্রবাবিলিটি ঘটনা ঘটতে পারে, তার ভিত্তিতে আমরা বর্ণালী মিতিকে ডিফাইন করব। তো দেখো ভাই একটা ফ্লোচার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তো দেখো আমরা এখানে লাইট নিয়েছি, আলো, এবং আমরা বলছি আলো হচ্ছে তড়িৎচুম্বকীয় বিকিরণ। তার এনার্জি কত সেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, বাট লাইট তড়িৎচুম্বকীয় বিকিরণ। তো এখন এটা যদি কোনো বস্তুর উপর আপতিত হয়, অর্থাৎ সে বস্তুটা হতে পারে পরমাণু, ঠিক আছে, সেটা হইতে পারে পরমাণু, সেটা হতে পারে আয়ন, সেটা হতে পারে তোমার অণু, মূলক হতে পারে, যে কোনো নেচারের হতে পারে। এখন বস্তুর উপরে আপতিত হওয়ার পর দুই ধরনের ঘটনা ঘটতে পারে। কি বলেছি ভাইয়া? দুই ধরনের। সেটা কি? একটাকে আমরা বলবো ইন্টারঅ্যাকশন, যেটাকে আমরা বলি আন্তঃক্রিয়া, আর আরেকটাকে আমরা বলি রিঅ্যাকশন, সেটা কি বিক্রিয়া। এখন রিঅ্যাকশন আর আন্তঃক্রিয়ার তফাৎটা কোথায়? দেখো আমরা জানি রাসায়নিক বিক্রিয়া মানে হচ্ছে কোনো নতুন যৌগ সৃষ্টি করা। অর্থাৎ তুমি যদি কোনো বস্তুর উপর আলো ফেলো বা বস্তুর উপর যদি আলো আপতিত হয়, অপারেট করে আলো, তাহলে সেই অপারেশনের ফলে যদি বিক্রিয়া ঘটে থাকে তাহলে বস্তু নতুন ধর্ম বিশিষ্ট নতুন যৌগ তৈরি হবে। এক্সাম্পল দিই ভাইয়া, হাইড্রোজেন এবং ক্লোরিন। তোমরা জানো হাইড্রোজেন এবং ক্লোরিন ফোটন বা আলোর উপস্থিতিতে কি হয়, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি করে, অর্থাৎ সেটা একটা রিঅ্যাকশন, তাই না? কিন্তু যদি আন্তঃক্রিয়া হয় সেখানে কোনো রিঅ্যাকশন হবে না। ওকে, তখন কি হয় আসলে? তখন ওই বস্তুর ভিতরে যে ইলেকট্রনিক স্টেটগুলো আছে, বিভিন্ন যে শক্তি স্তরগুলো আছে, সেখানে একটা সাময়িক এক্সাইটেশন বা সাময়িক উত্তেজনা কাজ করে। তারই ফলশ্রুতিতে আমরা বর্ণালী দেখি, কিন্তু নতুন কোনো যৌগ আমাদের সৃষ্টি হয় না। অর্থাৎ সহজ বিষয়, আমরা যখন একটা বস্তুর উপর আলো ফেলি, সে বস্তু যে প্রকৃতিরই হোক না কেন, আলোর যে এনার্জি সে বস্তু অ্যাবজর্ভ করে। অ্যাবজর্ব করার পর সেখানে কিছু ইলেকট্রনিক ঘটনা বা আরো অনেক ধরনের ঘটনা ঘটে। দেন ওই ইলেকট্রনিক এক্সাইটেশন বা ঘটনাগুলো আবার আগের জায়গায় ফিরে আসে, অর্থাৎ ইলেকট্রন বা অন্যান্য যে কণাগুলো আছে সেগুলো আবার পুনরায় গ্রাউন্ড স্টেটে ফিরে আসে। তো এটাকে দুইটা আমরা স্টেপ বলি, একটা হচ্ছে অ্যাবজর্পশন শোষণ, আর একটা রিল্যাক্স আগের জায়গায় ফিরে আসা। তো এটাই হচ্ছে আন্তঃক্রিয়ার মূল কাজ। কোনো বিক্রিয়া করবে না, একটা সাময়িক উত্তেজনা সৃষ্টি করবে, পরে সেটা আবার আগের জায়গায় ফিরে আসবে। তো এই যে সাময়িক উত্তেজনা হলো আবার আগের জায়গায় ফিরে আসলো, এটার যে এর ভিতরে যে ঘটনাগুলো ঘটে গেছে সেটাই আমরা মূলত বর্ণালী বা স্পেকট্রামে গ্রাফিক্যাল ওয়েতে আমরা দেখতে পাই। ঠিক আছে, আরেকটা যেটা ইম্পর্টেন্ট বলতে যাচ্ছি, যদি বিক্রিয়া হয়, এখন বিক্রিয়া যদি হয়ে থাকে সেটা আবার দুই ভাগে ভাগ করতে পারি আমরা। সেটা কি? যদি বিক্রিয়াটা ইউভি ভিজিবল, অর্থাৎ অতিবেগুনি দৃশ্যমান আলো দ্বারা হয়ে থাকে, অর্থাৎ এই আলোর শক্তি যদি এই অঞ্চলে হয়ে থাকে, তোমার অতিবেগুনি রশ্মি এবং দৃশ্যমান অঞ্চলের মধ্যে যদি শক্তিটা হয়ে থাকে, তাহলে এবং যদি সেটা বিক্রিয়া ঘটাতে সক্ষম হয় কোনো বস্তুর উপর, সেটাকে আমরা বলি ফটোরসায়ন, ফটোকেমিস্ট্রি। এবং তোমরা দেখবে আমাদের বায়ুমণ্ডলে যত ধরনের বিক্রিয়া ঘটে থাকে সেগুলো সবই হচ্ছে ফটোকেমিস্ট্রি। ঠিক আছে, ফোটনের উপস্থিতিতে, সেখানে সূর্য রশ্মির উপস্থিতিতে বিক্রিয়াগুলো হয়ে থাকে অ্যাটমসফিয়ারিক লেভেলগুলোতে, সব হচ্ছে ফটোকেমিস্ট্রির কাজ। ইভেন ভাইয়া যে একটু আগে এক্সাম্পলটা দিলাম, হাইড্রোজেন এবং ক্লোরিন সূর্য রশ্মির উপস্থিতিতে যে বিক্রিয়া, হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করার বিক্রিয়া, এটা একটা ফটোকেমিক্যাল রিঅ্যাকশন, অর্থাৎ ফটোরসায়ন বিক্রিয়া। আর যদি এই এনার্জি সোর্স, লাইটের সোর্স যদি আলফা বিটা গামা রে হয়, আলফা বিটা গামা রশ্মি একটা তেজস্ক্রিয় রশ্মির মতো হয়, ওই রেঞ্জের এনার্জি যদি হয়, তাহলে আমরা সেটাকে কি বলবি? নিউক্লিয়ার কেমিস্ট্রি বলি। এবং সেখানেও কিন্তু নতুন বস্তু তৈরি হয়। তো চিন্তা করে দেখো ভাইয়া, এই বস্তুর সাথে আলোর কোন পর্যায়ে কাজটা হচ্ছে, এটা আন্তঃক্রিয়া হচ্ছে না বিক্রিয়া হচ্ছে, তার ভিত্তিতে আমরা ভাগ করতে পারি এটা ফটোকেমিস্ট্রি, নিউক্লিয়ার কেমিস্ট্রি অর বর্ণালী মিতি। সো এই বিষয়টা কিন্তু আমরা মূলত মোস্ট অফ দ্য কেসেস অলরেডি আমরা বিভিন্ন জায়গায় পড়ে এসেছি।
সো এখন এটা বাদেও একটা বিষয় ঘটতে পারে, যেটা হচ্ছে বলি আমরা ইন্টারঅ্যাকশন। সো এটাই হচ্ছে আমাদের বর্ণালী নীতির ডেফিনেশন, যে রসায়নের যে শাখায় আমরা আলো এবং বস্তুর মধ্যে আন্তঃক্রিয়া ইনভেস্টিগেট বা পর্যালোচনা করি, যার ফলশ্রুতিতে কি পাই আমরা একটা বর্ণালী পাই। তো সেই রসায়নের সেই বিষয়টাকে আমরা বলি বর্ণালী নীতি বা স্পেকট্রোস্কোপি। এবং রসায়নের দুইটা মেইন ব্রাঞ্চ, মানে দুইটা মেইন ব্রাঞ্চটা রসায়নের সকল ক্ষেত্রে, ভৌত রসায়ন, জৈব রসায়ন, অজৈব রসায়ন এবং বিশ্লেষণী রসায়ন, সকল ক্ষেত্রে এই বর্ণালী নীতির গুরুত্ব অপরিসীম। এবং তোমরা আসলে সবাইকে যে কেউ রসায়নের যে শাস্ত্রেই পড়ো না কেন, তোমরা পিওর কেমিস্ট্রি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, বায়ো অন্য রকমের রসায়ন পড়ো, বায়োকেমিস্ট্রি পড়ো, ফার্মাসি পড়ো, জেনেটিক পড়ো, ইঞ্জিনিয়ারিং, ইভেন সব জায়গায় এই বর্ণালী নীতি ছাড়া আসলে চলা যাবে না, বিকজ এটাই হচ্ছে আমাদের কেমিস্ট্রিতে 21st সেঞ্চুরি টেকনোলজি। তো আমি জাস্ট মূলত ডেফিনেশনটা দিলাম। সো এখন এর পরবর্তী অংশে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, যে স্পেকট্রোফটোমিটার কি জিনিস, স্পেকট্রাম কি জিনিস, লাইটের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটাকে আমরা আরো এক্সপ্লেনেশন ওয়েতে ডিসকাস করব। সো অর্থাৎ এতক্ষণ আমরা এই বিষয়টা বোঝার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পারছো। দেন আমরা এই 3টা পয়েন্ট নিয়ে সিরিয়ালি আলোচনা করব।